আচ্ছা, আজকের বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কি ক্লোনিং ইন অ্যানিমালস। আচ্ছা, ছবিতে কি দেখা যাচ্ছে? We can see two ships, right? Now, এইটা আর এইটা, এই দুইটাকে তুমি যদি জেনেটিক অ্যানালাইসিস করো তাহলে দেখবে they are the same thing. এই মুহূর্তে not just sheep, they are genetically identical. They are exactly genetically identical. এখন তুমি বলতে পারো যে স্যার দেখতে তো ডিফারেন্ট লাগতেছে বিকজ এইটা this is much older than this one. এটা যখন অ্যাডাল্ট সাইজে রিচ করবে তখন দেখবা যে এইটা আর এইটা exactly same, চেহারাও সেম। Let's stick to the lamb for the time being. Therefore, we will discuss about humans. So, these are the first cloned mammals, I think, or at least the first cloned sheep. একটার নাম হচ্ছে গিয়ে ডলি, একটার নাম হচ্ছে পলি। পিচ্চিটা হচ্ছে গিয়ে ডলি আর বড়টা হচ্ছে গিয়ে পলি। পলির ক্লোন হচ্ছে গিয়ে ডলি। এই কারণেই দুইটা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল। ওই সময় ফর দ্য ফার্স্ট টাইম এরকম বড় অর্গানিজমে ক্লোনিং সাকসেসফুলি করা হয়েছিল। এর আগেও কিন্তু আসলে ক্লোনিং হয়েছিল। দিস ইজ নট দ্য ফার্স্ট ক্লোন, দে আর দ্য ফার্স্ট ক্লোনড ম্যামলস। এর আগে যে ক্লোনিং গুলো করা হয়েছিল সেগুলো হচ্ছে আরো সিম্পল অর্গানিজমের ক্ষেত্রে, যেমন ফ্রগস দিয়ে করা হয়েছিল, আই থিঙ্ক কি জানি বলে ফিশের মধ্যে করা হয়েছিল, এরকম ছোট ছোট অর্গানিজম। আচ্ছা, সো হাউ ডু ইউ ক্লোন অ্যান অ্যানিমাল? এইটা দেখানোর আগে আমি আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এখানে দেখো, I believe you remember যে according to number of chromosomes there are two different types of cells, haploid cells and diploid cells. Which one has full set of chromosome? Diploid. তাহলে তুমি যদি একটা অর্গানিজমকে ক্লোন করতে চাও, which cell you should start with? Diploid cell. So প্রথমে যেই অর্গানিজমটাকে তুমি ক্লোন করতে চাও, say you want to clone Donald Trump, you take a diploid cell of Donald Trump. এখন তোমার পুরো সেলটা লাগবে না, তোমার দরকারটা কি শুধু জেনেটিক ইনফরমেশন। সো আফটার টেকিং দ্য ডিপ্লয়েড সেল ইউ সেপারেট দ্য নিউক্লিয়াস, সো নাও ইউ হ্যাভ দ্য ফুল জেনেটিক ইনফরমেশন অফ দ্য অর্গানিজম দ্যাট ইউ ওয়ান্ট টু ক্লোন। কিন্তু অ্যাডাল্ট সেলে যে প্রবলেমটা সেটা হচ্ছে অ্যাডাল্ট সেল কি র্যাপিডলি মাল্টিপ্লাই করতে পারে? তাহলে একটা সেল নিয়ে তো লাভ নেই, ইউ নিড এ হোল অর্গানিজম, ইউ হ্যাভ টু ফোর্স ইট টু ডিভাইড র্যাপিডলি। এখন র্যাপিডলি ডিভাইড করা সেল কি আছে? জাইগট। So somehow you have to integrate this with a zygote. Zygote হয় কিভাবে? Fission of an ovum and a sperm. কিন্তু এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের স্পার্ম নেওয়া এত ডিফিকাল্ট, and then again স্পার্মের মধ্যে তো ফুল সেট অফ ক্রোমোসোম নাই। Okay, he has some ideas, so maybe, yes, I do agree with you. খুব একটা difficult হবে না, but that would be very unethical to do. Anyways, so যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা গ্যামেট সেল দিয়ে স্টার্ট করবো না, but what we are going to do, we do need a zygote, that's for sure. তো zygote করার জন্য what we need is an ovum. So this was 2n, diploid cells are represented by 2n. সো কারো কাছ থেকে একটা ওভাম আমি নিয়ে আসছি, কিন্তু ওভামের মধ্যে যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? হ্যাপ্লয়েড। এবং এই নিউক্লিয়াসে যে জেনেটিক ইনফরমেশন আছে এইটা কি আমার টার্গেট অর্গানিজমের জেনেটিক ইনফরমেশন? না। তাহলে এটা আমি যদি রেখে দেই তাহলে কি আর আমি ক্লোন করতে পারবো? না। সো আই হ্যাভ টু রিমুভ ইট। সো আমি ওভামতে নিলাম, ওভাম থেকে নিউক্লিয়াসটা বাদ দিয়ে নাও আই এম লেফট উইথ অ্যান এমটি ওভাম। Okay, so in step 1, I have isolated the nucleus of the target organism, and in step 2, I have acquired an empty ovum. এরপরে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই নিউক্লিয়াসটাকে এই এমটি ওভামের মধ্যে বসায় দেয়া। এখন চিন্তা করে দেখো কি হলো, একটা ওভামের ডিপ্লয়েড নিউক্লিয়াস আছে, doesn't that make it a zygote? And in order to activate, এটার সাথে একটা ইলেকট্রিক শকও দিতে হয়। ফ্র্যাঙ্কেনস্টাইন মুভিজ গুলোতে দেখছেন একটা ইলেকট্রিক শক দেয়, দেন ইট বিকামস অ্যাক্টিভেটেড, সামথিং লাইক দ্যাট। সো তাহলে আমরা একটা এমটি ওভাম নিলাম, ওই দিক থেকে টার্গেট অর্গানিজমের ডিপ্লয়েড নিউক্লিয়াসটা নিলাম,
দুইটাকে ফিউজ করে একটা ইলেকট্রিক শক দিলাম, and then it starts acting like a zygote. And zygote থেকে কি হয় পরে? Embryo হবে. So immediately after, if it is successful, it will start to divide. একটা সেল থেকে দুইটা থেকে চারটা, it will form an embryo. And এমব্রায়োটাকে এখন আমার একটা জায়গায় মানে আরেকটা অর্গানিজমের মধ্যে তো ইউটেরাসে দিতে হবে, হাওয়ার মধ্যে তো এমব্রায়ো গ্রো করবে না, তাই না? বা টেস্ট টিউবের মধ্যে রাখলেও তো এমব্রায়োটা গ্রো করবে না বেশি দূর। সো এই যে এমব্রায়োটা আমরা ক্রিয়েট করলাম, এটা এখন আমার একটা অর্গানিজমে দিয়ে দিতে হবে। অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া যাবে না, বিকজ মেল অর্গানিজমস ডাজ নট হ্যাভ ইউটেরাস, আরেকটা ফিমেলে দিতে হবে। And this is going to grow into a fetus inside the new mother. And then fetus aste aste boro hobe, and it will turn into a baby, and it will be born. Now, after it's born, it's a baby. So it will be born, and we have a baby Trump. So that's how cloning, theoretically, that's how cloning occurs. Well, বুঝিনি? হ্যাঁ, empty ovum, after it is fused with the nucleus, starts working like a zygote. Any questions? Yes. Yes. তাহলে আমি একটু শর্টলি আবার একটু রিভিউ করি। তোমরা চিন্তা করো কাকে ক্লোন করবে বা কি ক্লোন করতে চাও। ওকে, উই আর গোইং টু ক্লোন হিম। তাহলে কি করব? ইয়েস, ফারহান একটা ডিপ্লয়েড সেল নিতে হবে। And then ডিপ্লয়েড সেলটা থেকে কি করতে হবে? ফার্স্টে নিউক্লিয়াসটা আমরা রিমুভ করব। আচ্ছা, অন দি আদার হ্যান্ড আমাদের একটা ওভামও লাগবে। তাহলে আমরা একটা ওভাম নেব। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, ফারহান ইজ এ হিউম্যান বিং। তাহলে আমি যদি একটা হর্সের ওভাম নিয়ে আসি তাহলে হবে না, ইট হ্যাজ টু বি অ্যানাদার হিউম্যান বিং, রাইট? তোমার কোনো প্রেফারেন্স আছে? আচ্ছা, তাহলে we are going to take an ovum from a female human being. তো ফিমেল হিউম্যান বিং এর ওভামটা নিলাম, and ওই ওভামে যে নিউক্লিয়াসটা আছে ওই নিউক্লিয়াসটা আমরা রিমুভ করে ফেললাম। সো নাও দিস ইজ অ্যান এমটি ওভাম। থার্ড স্টেপে কি করলাম? এমটি ওভামটার মধ্যে ফারহানের ওই ডিপ্লয়েড সেলের নিউক্লিয়াসটা ঢুকিয়ে দিলাম। ওকে, and then একটা ইলেকট্রিক শক দিলাম, and now this ovum with the host nucleus will start acting like a zygote. It is going to divide to form an embryo, and this embryo has to be transplanted or transferred into a female uterus. এখানে কোনো প্রেফারেন্স আছে? আচ্ছা, ওকে, সো and then ওই ইউটেরাসের মধ্যে এটা কি হবে? Embryo grow করতে থাকবে, it will become a fetus, and eventually it will give a baby Farhan. Yes. হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমরা করতে পারি। ইফ ইট ইজ আ ফিমেল শিপ, সেক্ষেত্রে যেমন ডলি অ্যান্ড পলির কথা বলছিলাম, পলিকে ক্লোন করে ডলি করা হয়েছে। সো থিওরিটিক্যালি ইউ কুড টেক ডিপ্লয়েড সেল অফ পলি from the zygote and transfer that embryos back into poly, সেটা করতে পারতাম, বাট এইটা করা হয় না কোন একটা কারণে। আই গেস এটা সাকসেস রেট কম হয়। তো আমরা দুইটা ওভাম দিলাম, and then একটা ওভাম থেকে আর মানে এটা আরেকটা ওভামে দিলাম, মানে একটা ওভামের জেনেটিক ইনফরমেশন আরেকটা ওভামে দিলাম। ওকে, কিন্তু সেটা তো ক্লোন হইতো না। স্টিল ওটা কি ওয়ার্ক করতো? মেবি ক্লোনিং করা কি দরকার? আচ্ছা, ক্লোনিং করার কি দরকার এটা একটা কোয়েশ্চেন আছে, আমি একটু পরে এটা দেখতেছি। Yeah, you can do that. Yes, you can do that. কিন্তু ওগুলাকে সব ডানজনে আটকে রাখতে হবে, কাউকে বলা যাবে না যে তোমার কাছে অনেকগুলো ক্লোন আছে। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিভাবে ক্লোনিং করা হয়? আচ্ছা, এবার আসো যে ডলি যেহেতু ফার্স্ট ক্লোনড অর্গানিজম, সো ডলি কিভাবে বানানো হয়েছে ওইটা স্টেপ গুলো অনেক সময় জিজ্ঞেস করে। সো এই চার্ট, এটাই ফ্লো চার্টটা এখানে দেখানো হয়েছে যে কিভাবে ডলিকে অ্যাকচুয়ালি করা হয়েছিল। সো ফার্স্ট উই টুক ডোনার সেল, বেসিক্যালি দিস ইজ পলি।
পলির থেকে আমাদের কি টার্গেট? নিউক্লিয়াসটা নেওয়া শুধু, রাইট? সো পলি থেকে একটা নিউক্লিয়াস নেওয়া হয়েছে। Obviously that was a diploid ship, and এখন কথা হচ্ছে diploid cell আমি কোথা থেকে নিব? পলি থেকে নিব, বাট diploid cell কই পাওয়া যায়? Body cells, right? Okay, so yeah, you can take it from the bone marrow, but in case of poly, it was taken from its, how do you say teeth politely? Udder, yes. So it was taken from the udder of poly. So ওইখান থেকে হচ্ছে কি আমরা diploid cellটা নিলাম, and diploid cell থেকে we took the nucleus. On the other hand, another sheep থেকে আমরা egg cell নিছিলাম। এখন এখানে বলতে পারছি স্যার আমরা পলি তো ফিমেল, পলি থেকে তো আবার egg cell নেওয়া যায়। We could do that, কিন্তু আরেকটা থেকেই নিছে, কেন নিছে আমি জানি না। So egg cell থেকে শুধু নিউক্লিয়াসটা ফেলে empty egg cellটা নিল। So there we had the nucleus of the target organism. Here we have the empty egg cell. দুইটাকে আমরা fuse করাইলাম and give it an electric shock, and the magic happens, and it starts dividing, forms the embryo. Embryo is then transferred to another female sheep, and then eventually the embryo grows into a fetus, and finally you have another poly, which in this case is dolly. Okay. Sorry, poly আর Breed Cora, I could make another ship, but could I get an exact copy of this? No. আমার টার্গেট এখানে কি? আমার টার্গেট exact copy of this ship. If that is your target. আমার কোনো টার্গেট নাই হিউম্যানের ব্যাপারে। বলো, কে বলতেছে না? হ্যাঁ 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 হতে পারে। So in general we have to be very careful. Yes. ওইটা ক্লোনিং হবে না, ওইটাকে আমরা জেনেটিক মডিফিকেশন বলতে পারি, রাইট? ক্লোনিং বাই ডেফিনেশন এক্স্যাক্টলি সেম অর্গানিজমটা আরেকটা কপি বানানো। আর তুমি যদি দুটো অর্গানিজম ফিউজ করো তাহলে তো আর এক্স্যাক্ট কপি হচ্ছে না। তাহলে এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস? এতক্ষণ যা যা বললাম ওগুলো এখানে লেখা। ইয়েস Yes, this is a very important point. এখন পর্যন্ত যত ক্লোনড অর্গানিজম হয়েছে তাদের একটা কমন ডিসঅ্যাডভান্টেজ বলো বা সাইড এফেক্ট বলো, সেটা হচ্ছে দে ট্রেন্ড টু হ্যাভ আ শর্টার লাইফ স্প্যান। দিস ইজ স্টিল আ মিস্ট্রি কেন এটা শর্টার লাইফ স্প্যান থাকে, বাট দ্যাটস দ্য ফ্যাক্ট যে আমরা এখন পর্যন্ত যত অর্গানিজম ক্লোন করছি তাদের বেশিরভাগই তাদের নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি রিচ করার আগেই দেখা যাচ্ছে মরে যায়। We don't know. I don't think so. Probably not. আচ্ছা, না হইতে পারে, ওর কথা কারেক্ট হইতে পারে, বিকজ ইউ সি এটা তোমরা যখন একটু সিনিয়র হবে তখন জানবা যে ক্রোমোজোমে একটা সেগমেন্ট আছে টেলোমারেস বলে মনে হয়, টেলোমার সামথিং। ওইটা যত এজ হইতে থাকে ওই ক্রোমোজোমের সাইজ আস্তে আস্তে শ্রিঙ্ক করতে থাকে। সো অলরেডি একটা অর্গানিজমে, অ্যাডাল্ট অর্গানিজমে ক্রোমোজোমটা কিন্তু অলরেডি একটু শর্টেন হয়ে গেছে। সো মেবি দ্যাট মাইট হ্যাভ সামথিং টু ডু উইথ দ্য শর্টার লাইফ স্প্যান। দ্য থিং ইজ উই ডোন্ট নো ফর শিওর, সো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। By doing genetic analysis? না, যারা ক্যাটেল রেস করে ওরা কিন্তু ঠিকই আইডেন্টিফাই করতে পারবে। একটা ফার্মের মধ্যে 100টা গরু আছে, ওই গরুর মালিক যে সে কিন্তু ঠিকই আইডেন্টিফাই করতে পারবে ওটা কার গরু। বা ভেড়ার কথাও সেম, ভেড়া ওরা আইডেন্টিফাই করতে পারে। ভেড়া বলে যে ব্ল্যাক বেঙ্গল গোট বলে যেটা একদম পুরা কালো, ওটা তারা আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা কার ছাগল। মজার ব্যাপার হচ্ছে এই যে ফেশিয়াল যে আমরা যে ফেশিয়াল রেকগনিশনের যে ব্যাপারটা আছে, এইটা ডিপেন্ডস অন দ্য কালচার। তুমি যে কালচারে গ্রো করছো ওই কালচারের ইন্ডিভিজুয়ালদের তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। এই কারণেই বিদেশিদের চাইনিজদের সব একই লাগে, কিন্তু যারা চায়নায় গ্রো করছে বা ওই এশিয়ান ফেশিয়াল ফিচার যারা আছে ওই কমিউনিটিতে যারা গ্রো করছে তাদের জন্য আবার ইউরোপিয়ান দেখলে সব একই লাগবে, ইন্ডিয়ান দেখলে একই লাগবে, because there is this cultural influence. তুমি আরবান সোসাইটিতে গ্রো করছো দেখে তোমার মনে হচ্ছে যে এগুলো তো সব একই লাগে,
বাট যারা ওই ফার্মিং এনভায়রনমেন্টে গ্রো করছে ওরা কিন্তু ঠিকই আইডেন্টিফাই করতে পারবে বিটুইন টু শিপস। স্টেজগুলো এখানে দেয়া আছে যে টেক দ্য ডিপ্লয়েড নিউক্লিয়াস, ডু দিস অ্যান্ড দ্যাট। অ্যাডভান্টেজ, এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। Advantage. What is the advantage of cloning? Organisms that are difficult to breed or is slow to breed normally can be reproduced very quickly. For example, if you think of panda, panda is notoriously difficult to grow. Even if you provide them with optimum environment, panda সাধারণত reproduce করে না। কেন করে না আল্লাহ জানে, প্যান্ডারা জানে। So yes, that might be one explanation. They are extremely lazy. আচ্ছা, ও বলতেছে যে প্যান্ডারা খুব লেজি এর জন্য। আচ্ছা, সো এই ধরনের অর্গানিজম যারা ইউজুয়ালি ন্যাচারালি খুব স্লোলি ব্রিড করে, আমরা ক্লোন করে তাদের নাম্বার র্যাপিডলি ইনক্রিজ করতে পারি, রাইট? অথবা ধরো একটা স্পিসিস তাদের নাম্বার অনেক ডিক্লাইন করে গেছে। Let's talk about the tigers in Sundarbans. টাইগারের পপুলেশন এমনি কমে গেছে, এখন যদি আমি ওয়েট করি ন্যাচারালি ওরা ব্রিড করে আবার ওদের পপুলেশন ইনক্রিজ করবে, ইট ইজ গোইং টু টেক আ লট অফ টাইম। তো সেই ক্ষেত্রে আমার শর্টকাট অপশন কি আছে, যে আমি ক্লোন করলাম এক্সিস্টিং টাইগার গুলোরই অনেকগুলো ক্লোন করে নাম্বারটা তাড়াতাড়ি বাড়ায় দিলাম। থ্যাংক ইউ। নাও করতে পারে, বিকজ স্পিসিস প্রথম কথা হচ্ছে ডেঞ্জারে পড়ছে কেন। ইফ আই থিঙ্ক অফ দ্য টাইগার্স ইন সুন্দরবনস, সুন্দরবনের টাইগাররা এক্সটিংশনের দিকে যাচ্ছে কেন? হান্টিং যদি নাও করি তারপরে ওদের নাম্বার কমে যাচ্ছে, বিকজ ওদের ফরেস্ট এরিয়া কমে যাচ্ছে। ফরেস্ট এরিয়া কমে যাওয়া মানে কি, হরিণ কমে যাচ্ছে, ওদের খাবার কমে যাচ্ছে। এমনিতে যখন নিজেরাই খাবার পাচ্ছে না, ওরা কি রিপ্রোডিউস করবে না? সো দ্যাটস দ্য থিং। ইয়েস, না ওকে। সো এই কোয়েশ্চেনটা আমি প্রায় পাই, মানে প্রত্যেকটা ব্যাচে কেউ না কেউ এই কোয়েশ্চেনটা করে, হোয়াট ইফ উই ক্লোন হিটলার? এমনকি এসে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু করবে? Yes, exactly. আমাদের বিহেভিয়ার কিন্তু it doesn't totally depend on upon our genetics. It also depends upon the environment in which we grow. হিটলার যদি ওইরকম সময় আর্লি 1900s ওই টাইমে যদি ওয়ারে এক্সপোজ না হইতো, ইট ইজ ভেরি আনলাইকলি যে সে গিয়ে পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়ার বাধাই দিত। সে যদি জার্মানিতে জন্ম না হয়, সে যদি ইন্ডিয়াতে জন্ম হইতো, ইটস ভেরি আনলাইকলি যে সে আরেকটা ওয়ার্ল্ড ওয়ার করতে পারতো, চাইলেও পারতো না তখন, রাইট? সো এরকম অনেক ফ্যাক্টর আছে যে একটা অর্গানিজম যে ক্লোন করলে হুবহু তার অরিজিনাল কপির মতন হবে, নট নেসেসারি। এইটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে টুইন। এটা আমি একটু পরে ডিসকাস করতেছি, টুইন স্টাডিজ এখানে আছে। নেক্সট, প্রডিউসিং জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এই জিনিসটা আই থিঙ্ক একটা ক্লাসে আমি এক্সপ্লেন করছিলাম। রিমেম্বার উই টকড অ্যাবাউট সিলেক্টিভ ব্রিডিং। সে ইউ হ্যাভ আ রেড রোজ অ্যান্ড ইউ হ্যাভ আ হোয়াইট রোজ, দুইটাকে সিলেক্টিভ ব্রিডিং করে তুমি একটা পিঙ্ক রোজ বানাইলা, এবং তোমার পিঙ্ক রোজটা খুব ভালো লাগছে। You want to have 100 pink rose plants. তাহলে what are the options? তুমি আবার 100টা রেড রোজ আবার 100টা হোয়াইট রোজ নিয়ে আবার নতুন করে 100টা পিঙ্ক রোজ বানাইতে পারো, দ্যাটস ওয়ান অপশন। অর অলরেডি যে পিঙ্ক রোজটা তুমি বানাই ফেলছো এইটারই 100টা ক্লোন করে ফেলো। Which option is better? ক্লোন করা, right? It is shorter, it takes মানে less time efficient, cost less. আদারওয়াইজ তোমার আবার 100টা রেড প্ল্যান্ট নিতে হবে, 100টা হোয়াইট প্ল্যান্ট নিতে হবে, এত জায়গা লাগবে, অনেক ঝামেলা। একটা মিনিট বল। But effectively that is also a form of cloning. আমরা যেটা বলছিলাম, কাটিং বলো, গ্রাফটিং বলো, these are also forms of cloning. বল, বুঝিনি ক্লোনিংটা? I don't think so. এখানে তো আমি প্ল্যান্ট দিয়ে বললাম দেখে তোমার কাছে মনে হচ্ছে বেশি এক্সপেন্সিভ হবে। সেম জিনিসটা যদি আমি অ্যানিমাল দিয়ে বলতাম, ইউ হ্যাভ আ রেড বুল অ্যান্ড ইউ হ্যাভ আ হোয়াইট বুল, ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পিঙ্ক বুল, যদি এটা ইম্পসিবল ধরে নাও যে উই কুড মেক এ পিঙ্ক বুল, তাহলে এটা যদি আমি সিলেক্টিভ ব্রিডিং দিয়ে অ্যাচিভ করতে চাইতাম, তাহলে আমার অনেক টাইম লাগতো না, অনেকক্ষণ ধরে মানে গরুগুলোকে রাখতে হতো, খাওয়াইতে হতো, তাহলে খরচ আলটিমেটলি বেশি পড়ে যেত। তার থেকে একটা পিঙ্ক বুল বানায় এটাকে 100টা ক্লোন করা কস্ট এফেক্টিভ হবে বেশি। এটা নিয়ে কোনো কনফিউশন আছে?
So once we make a genetically modified organism, আমরা এটা rapidly এটার নাম্বার কিভাবে বাড়াইতে পারি? By cloning. So that's the second use of cloning by advantage. Also desirable character. কিছু বলবা? বলো। না এটা তো এমন না যে বানানোর সাথে সাথে মরে গেল। ধরো নর্মালি এটা 30 ইয়ার্স বাঁচতো, এখানে হয়তো 25 ইয়ার্স বাঁচতেছে। So it doesn't make that much of a difference. Okay, desirable character. এটা আমরা বলছিলাম যে ফার্মিং এর ক্ষেত্রে it's very desirable for the farmer to have consistent quality. So তুমি একটা আম বাগান বানাবা with 100 mango plants, ওরা যদি ডিফারেন্ট হয় জেনেটিক্যালি তাহলে ম্যাঙ্গো গুলোর কোয়ালিটি ভ্যারি করবে এন্ড ওই বাগানের যে প্রোডাকশন যেটা হচ্ছে ওদের প্রাইসটা ফল করবে, রাইট? কিন্তু তুমি যদি 100টা কি বলে আম গাছ যদি জেনেটিক্যালি আইডেন্টিক্যালি হয়, সেই ক্ষেত্রে আম গাছগুলো সব দেখতে সেম হবে এবং ওদের যে ফলগুলো হবে সেগুলো সেম হবে। অলসো ইমাজিন দ্যাট ইউ হ্যাভ আ ক্যাটেল ফার্মে তুমি ট্র্যাডিশনালি দুইটা গরুকে ব্রিড করে বাচ্চা বানাইতে পারো, কিন্তু এই যে নতুন যে বাচ্চাটা হচ্ছে 10টা বাচ্চা যদি হয় ওই কাপলটার, 10টা বাচ্চা কি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হবে? না। তাহলে তুমি ওই ফার্ম থেকে যখন গরু কিনে আনবা বা বাচ্চা গরুগুলো কিনে আনবা, তখন কিন্তু তোমার মাথার মধ্যে একটা টেনশন কাজ করবে। আচ্ছা ওদের প্যারেন্টস গুলো খুব বেশি ভালো ছিল, অনেক মিট হইতেন, অনেক মিল্ক প্রডিউস করতো, বাট বাচ্চাগুলো যে একই অ্যামাউন্টে মিট বা মিল্ক প্রডিউস করবে তার কি কোনো গ্যারান্টি আছে? না। বাট ইফ ইউ নো যে এই আরেকটা ফার্ম আছে ফার্ম বি, এন্ড দিস ফার্মার ইনস্টিড অফ ট্র্যাডিশনাল ব্রিডিং সে কি করে ক্লোন করে, তার অলরেডি কয়েকটা গরু আছে যেগুলোর খুব ভালো মাংস ভালো মিল্ক প্রোডাকশন, সে ওগুলারই ক্লোন করায় তোমাকে বাচ্চাগুলা দেয়। তাহলে এই ক্ষেত্রে তো তুমি শিওর যে তুমি যে বাচ্চাটা কিনতেছো অবভিয়াসলি এটার মিল্ক প্রোডাকশন এন্ড মিল্ক প্রোডাকশন প্যারেন্টস গুলোর মতনই হবে। তাহলে এখানে একটা কনফার্মেশন থাকতেছে। সো অন দ্যাট এক্সপেক্ট অলসো ক্লোনিং provides you with a desirable character that increases your কি বলে profit. Yes. Exactly, biodiversity কমে যাবে and that is a major disadvantage of cloning. এটা আমরা একটু পরে দেখবো। So আমরা এই মুহূর্তে শুধু অ্যাডভান্টেজ গুলো নিয়ে কথা বলতেছি। The other one is cloning may save animal from extinction. একটু আগে আমরা বলছিলাম যে অর্গানিজম গুলো অলরেডি সংখ্যা অনেক কমে গেছে, নেচারালি এদের ব্রিড করে আবার আগের নাম্বার এনে এটা খুব ডিফিকাল্ট হবে, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ কি উই ক্যান ক্লোন দেম। ডিসঅ্যাডভান্টেজ একটু আগে যেটা ও বললো যে ভ্যারিয়েশন কমে যাচ্ছে, ভ্যারিয়েশন কমলে আমরা জানি যে কি প্রবলেম হয় পরবর্তীতে। Also there is a concept of ethics. Is it ethical to clone organisms like this? Some will say yes, some will say no. Cloned animals are not as healthy as normal animal, যেটা আমরা বললাম যে usually their lifespan short হয়. So these are the disadvantages of cloning. Any questions? We have to know the difference between cloning and genetic modification. Genetic modification টা আমরা আগে বলছিলাম, মনে আছে? Transgenic organism, fireflies এর জিন দিয়ে আমরা rabbit-এর মধ্যে ঢুকাই দিয়েছিলাম and then it started growing. তো ওইটা হচ্ছে কি জেনেটিক মডিফিকেশন, এন্ড আজকে আমরা কি বললাম ক্লোনিং। সো ডিফারেন্সটা কি? ক্লোনিং এর পারপাস হচ্ছে একটা অর্গানিজম অলরেডি আছে ওটার এক্সাক্ট কপি বানানো, দ্যাটস ক্লোনিং। জেনেটিক মডিফিকেশন কি? একটা নতুন ভ্যারাইটি বানানো। তাহলে এইটা হচ্ছে ক্লোনিংটা হচ্ছে কি সেম জিনিসেরই কপি করা, আর জেনেটিক মডিফিকেশন হচ্ছে যেটা এখন এক্সিস্ট করে না ওইটাকে বানানো, নতুন একটা বানানো, চেঞ্জ আনা। একটা হচ্ছে কিপ দিস থিং সেম, আর একটা হচ্ছে ব্রিং চেঞ্জ। Cloning genes copied within the same species. Cloning আমরা যেটা করি, ভেড়াকে ক্লোন করে তো ভেড়াই হয়, কিন্তু জেনেটিক মডিফিকেশনে তুমি ভেড়াকে ক্লোন করে ডাইনোসর বানাই ফেলতে পারো, রাইট? খরগোশকে ক্লোন করে দেখা গেল দুইটা পাখা লাগাই দিল, মানে ক্লোন না, জেনেটিক্যালি মডিফাই করে দুইটা পাখা বানাই ফেললো, তাহলে স্পিসিস কি সেম থাকলো না? ট্রান্সজেনিক অ্যানিমালস এর কথা আগে আমরা বলছিলাম, ট্রান্সজেনিক প্ল্যান্টের কথা আমরা বলছিলাম। ট্রান্সজেনিক অ্যানিমাল বা ট্রান্সজেনিক প্ল্যান্ট আমরা কিভাবে বানাই? ক্লোনিং করে না জেনেটিক মডিফিকেশন করে? ইয়েস। সো জেনেটিক মডিফিকেশন করে তুমি একটা ইউনিকর্ন বানাইলা, কথার কথা সামহাউ। মেবি গন্ডারের হর্ন নাই না, ঘোড়ার মধ্যে জেনেটিক্যালি মডিফাই করে কিছু একটা করলা, নাও ইউ হ্যাভ আ ইউনিকর্ন, দ্যাটস দ্য থিং। নাও এই যে ইউনিকর্নটা হইলো, এখন তুমি তো তোমার
স্কুলের সবচেয়ে কুল স্টুডেন্ট, রাইট? হয়তো তোমার ফ্যান ফলোয়ার হয়ে গেছে, and someone is offering you money to make more copies of that unicorn. এখন what is the more feasible option? আবার নতুন করে ঘোড়ার গন্ডারকে জেনেটিক্যালি মডিফাই করে আরেকটা ইউনিকর্ন বানানো, না অলরেডি এক্সিস্টিং ইউনিকর্নটা ক্লোন করা? So usually transgenic organism produce করে and cloning they go side by side. আমরা আগে একটা ট্রান্সজেনিক অর্গানিজম বানাই and then ক্লোনিং করে এটার সংখ্যা আমরা বাড়াই দিই। এগুলো এখানে বলা আছে। আচ্ছা, এখন আসো প্ল্যান্ট ক্লোনিং, এটা কি নতুন টেকনোলজি নাকি অনেক পুরানো? অনেক পুরানো, বিকজ কাটিং গ্রাফটিং এটা মানে হাজার হাজার বছর আগে থেকে মানুষ করে আসতেছে। এখন আমরা খুব ফ্যান্সি টার্ম ইউজ করি, মাইক্রো প্রপাগেশন, হ্যান ত্যান, বাট বেসিক্যালি দ্য আইডিয়া ইজ ভেরি ওল্ড। But what about animal cloning? Animal cloning theoretically is as old as the formation of first animals. তার মানে animal cloning ও পুরানো, নতুন কিছু না, অনেক পুরানো জিনিস। ইভেন কে একটু আগে জিজ্ঞেস করতেছে হিউম্যান ক্লোন করা যায় নাকি? যায়। দিস ইজ দ্য প্রুফ। Theoretically এই তিনজনও অ্যাকচুয়ালি ক্লোন, যদিও আমরা বলি এদের টুইন বা ট্রিপলেট, এক্ষেত্রে ট্রিপলেটস। সো আইডেন্টিক্যাল টুইন যারা, theoretically they are clones because they are genetically identical. So if you have a twin, basically you are clone. না, এটাই তো আমি বললাম যে ক্লোন হইলেই যে মানে বিহেভিয়ার সেম হবে সেটা হয় না। কেন হয় না? বিকজ ইভেন উইথিন আইডেন্টিক্যাল টুইন আমরা পার্সোনালিটির অনেক ভ্যারিয়েশন দেখি। স্কিন কালারও চেঞ্জ হতে পারে, ওয়েটও চেঞ্জ হতে পারে, হাইটও চেঞ্জ হতে পারে, অনেক চেঞ্জ হতে পারে। ওই যে এই বাংলা সিনেমার আগে একটা কমন প্লট ছিল, দুই ভাই হারায় গেছে মেলায় গিয়ে, একজন ডাক্তার হয়েছে একজন ডাক্তার হয়েছে, রাইট? সো ইট ক্যান হ্যাপেন। ইয়েস, বুঝিনি। আচ্ছা, ইন্টেনশনালি করতে পারে কিনা? ওকে, ইট ইজ ইলিগাল, নাম্বার ওয়ান। এখন পর্যন্ত আমার জানার মতো পৃথিবীর যে কটা দেশ আছে প্রত্যেকটা দেশে আইন করে এটা নিষিদ্ধ করা আছে। নট জাস্ট হিউম্যান, আমার যত জানা এনি প্রাইমেটস লাইক মাঙ্কিস, শিম্পাঞ্জিস, মানে অ্যাডভান্সড প্রাইমেটস যেগুলো, এগুলোও ক্লোন করা ব্যান। কেন ব্যান এটা নিয়ে কথা বলতে গেলে পুরো একটা ক্লাস চলে যাবে, সো আপাতত আমরা ওইখানে যাচ্ছি না, যেটুকু বলতেছিলাম ওইটাই বলি। সো যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে অ্যানিমাল ক্লোনিং আসলে থিওরিটিক্যালি ইটস আ ওল্ড কনসেপ্ট। আইডেন্টিক্যাল টুইন হয় কিভাবে? লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সো ইউ হ্যাভ অ্যান এগ অ্যান্ড ইউ হ্যাভ দ্য স্পার্ম, দুইটা ফিউজ করলো, ফিউজ করে কি হলো? একটা জাইগট হলো। জাইগটটা স্প্লিট করে আমরা জানি যে দুইটা সেল হয়, চারটা সেল হয়। ধরো যখন দুইটা সেল হয়েছিল জাইগটটা বা এমব্রায়োটা, অথবা যখন চারটা সেলও হয়েছিল, ওইটা যদি অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যায় তাহলে ওখান থেকে কিন্তু দুইটা সেপারেট এমব্রায়ো অ্যারেস্ট করবে, অ্যান্ড ইভেন্চুয়ালি দুইটা সেপারেট ফিটাস হবে, অ্যান্ড ইভেন্চুয়ালি দুইটা সেপারেট বাচ্চা হবে। তিনটা টুকরা হলে তিনটা ফিটাস হবে, তিনটা বাচ্চা হবে। একটু আগে আমরা যেটা দেখছি হয়। আমার খালা, আমার বড় খালা, উনি নিজে ওনার রেকর্ড মনে 6টা বের করে। ইয়েস, হতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না। বলো। এটা অটোমেটিক্যালি হয়। কেন হয় উই ডোন্ট নো ফর শিওর, বাট ইট ক্যান হ্যাপেন। হতে পারে, উই ডোন্ট নো ফর শিওর, বাট উই নো যে ইট স্প্লিটস অটোমেটিক্যালি। We take her steroids every day and to see if it actually splits. Exactly, unethical. আচ্ছা, আসো। সো বেসিক্যালি এইটা একটা ক্লোনিং হচ্ছে না, বিকজ দিস ওয়াজ দ্য অরিজিনাল অর্গানিজম। এইটা থেকে আমরা কপি করে কিন্তু দুইটা ফিটাস বানাইলাম, রাইট? ইয়েস। হ্যাঁ, ইয়েস, করা যায় এবং আমরা করিও সেটা, কিন্তু হিউম্যানে করি না। আচ্ছা, এখানে আমরা যেটা বলতেছিলাম, সে উই আর দ্য স্পার্ম অ্যান্ড ওভাম, ফিউজ করলো, জাইগট হলো, জাইগট থেকে ফার্স্ট ডিভিশনের পরে দুইটা সেল, এরা যদি দুই ভাগে স্প্লিট করে কয়টা বাচ্চা হবে? দুইটা।
দুইটা থেকে চারটা হলো, চারটা যদি আলাদা আলাদাভাবে স্প্লিট হয়ে যায় চারটা, এন্ড চারটার পরে আটটা, এটা যদি আলাদাভাবে স্প্লিট হয়ে যায় আটটা। ইয়েস, আচ্ছা তখন এটা আইডেন্টিক্যাল হবে না, আমি ওইটাতে আসতেছে। আচ্ছা, আর আরেকটা কথা আমরা যেটা বললাম একটু আগে, ও যেটা বলতেছিল যে ইন্টেনশনালি যদি আমরা স্প্লিট করি তাহলে কেমন হয়, সেটা আমরা অনেক সময় করি। ধরো আই হ্যাভ আ ভেরি গুড বুল, হাই মিট ইল্ডিং বুল অ্যান্ড হাই মিট ইল্ডিং বুল অ্যান্ড হাই মিল্ক ইল্ডিং কাউ। এখন এরা যদি নর্মালি সেক্সুয়ালি রিপ্রোডিউস করে বাচ্চা প্রডিউস হইলো, এটা অনেক টাইম লাগবে না? অ্যান্ড দেন যখন মানে অলরেডি যখন বাচ্চা হয়ে গেছে, এই বাচ্চা এইটা গরুগুলো ধরো অস্ট্রেলিয়াতে আছে, ওই অস্ট্রেলিয়া থেকে টাকা খরচ করে বাংলাদেশে আনাতে খুব ডিফিকাল্ট হবে, রাইট? প্লেনের মধ্যে একটা গরু আসতেছে, ইট ডাজন্ট সাউন্ড ভেরি কুল। যাই হোক, লাইফ স্টক ট্রান্সপোর্ট করার জন্য আলাদা স্পেশাল জাহাজ আছে, অ্যান্ড দিস আর ভেরি এক্সপেন্সিভ। সো বটম লাইন ইজ, এইভাবে আমরা ট্র্যাডিশনালি যদি একটা কাফ একটা গরুর বাচ্চা দিয়ে ইম্পোর্ট করতে চাই বাইরে থেকে, ইটস ভেরি এক্সপেন্সিভ। আমার কাছে আরেকটা অপশন আছে। অপশনটা হচ্ছে যে আমি আর্টিফিশিয়ালি একটা বুলগুলোর থেকে স্পার্ম নিলাম, এখান থেকে ওভাম নিলাম, নিয়ে পেট্রি ডিশের মধ্যে ফার্টিলাইজ করালাম, করে এমব্রায়োটা যখন হইলো, এমব্রায়োটাকে আমি স্প্লিট করলাম। ওই যে একটু আগে 8 সেল স্টেজ দেখলাম না, বা 16 সেল স্টেজ, এখানে গিয়ে স্প্লিট করে দিলাম, 8টা সেলকে 8টা ডিফারেন্ট সরাই ফেললাম। তাহলে নাও আই এম গোয়িং টু গেট 8 সেপারেট ফিটাস অ্যান্ড 8 সেপারেট কাউস। আর চিন্তা করো, আমার তো তাহলে পুরো কাউটা নিয়ে আসতে হচ্ছে না। এই যে এমব্রায়ো থেকে একটা সেল, এইটা যদি আমি একটা টেস্ট টিউবে ভরে লিকুইড নাইট্রোজেনে স্টোর করে প্লেনে করে নিয়ে আসি, এটা আরো চিপ হবে না আমার জন্য? ফাস্ট হবে না আরো? অ্যান্ড দেন বাংলাদেশে আনার পর এমব্রায়োটা একটা লোকাল কাউয়ের ইউটেরাসে দিয়ে দিলাম, কাজ শেষ। সো এই প্রসেসটাকে আমরা বলি এমব্রায়ো স্প্লিটিং, অ্যান্ড টেকনিক্যালি দিস ইজ অলসো আ ফর্ম অফ ক্লোনিং। আচ্ছা, সো দ্যাটস ইট।